শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। গত ১ ডিসেম্বর শপথ নিয়েছে নতুন নির্বাচন কমিশন। পরপর ৩টি প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য নির্বাচনের পর প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্যান্য বিষয়ের সাথে সাথে নির্বাচন নিয়েও মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন। গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। সঙ্গত কারণেই পরিবর্তিত বাংলাদেশে রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হিসেবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে উন্মুখ হয়ে আছেন। বিশেষ করে যে প্রজন্ম সূচনা করেছে, নেতৃত্ব দিয়েছে এবং সফল করেছে ২৪-এর গণ অভ্যুত্থান, সেই প্রজন্মের সদস্যরা পরবর্তী নির্বাচনে প্রথম ভোট দেবেন। সুতরাং নির্বাচন নিয়ে তাদের আগ্রহ ও আবেগের মাত্রাও ভিন্ন রকম। কিন্তু গত ৩ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটের ব্যাপারে মানুষের অভিজ্ঞতা, এখনও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মানুষের সংশয় পুরোপুরি কাটাতে পারছে না। তার উপর মানুষ একটু বিভ্রান্ত এ কারণে যে নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশন সুপারিশ দেওয়ার আগেই বিগত সরকারের আমলে করা আইন অনুসরণ করে গঠিত হয়েছে নতুন নির্বাচন কমিশন। যদিও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক আমলা এএমএম নাসির উদ্দিন আত্মবিশ্বাসী যে তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে পারবেন যেখানে মানুষ স্বপ্রণোদিত হয়ে তার পছন্দ মাফিক প্রার্থীকে ভোট দিতে পারবেন। নিয়োগ পাওয়ার পর সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা জন্য সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এত প্রাণহানি, এত লোক পঙ্গু হলো, আহত হলো, তাদের রক্তের সাথে তো আমরা বেইমানি করতে পারি না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নতুন নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা। অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে উপস্থিত রয়েছেন ৩ জন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব জেসমিন তুলি, সদস্য নির্বাচন ব্যবস্থা ও সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। আমাদের সাথে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আন্দোলনকারী শিক্ষার্থী নাইমুর রহমান আশিক। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি শুরু করতে চাই জেসমিন তুলি আপনাকে দিয়ে। নির্বাচন কমিশন সংস্কারের যে কমিটি, তার প্রতিবেদনের আগেই যে নির্বাচন কমিশন গঠন হলো, এর কারণ কি? আসলে সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, হয়তো তারা তাড়ি করে রাজনৈতিক দলগুলো চাচ্ছিল যে ইলেকশনটা জানে হয়, এই জন্যে কমিশনের পদ খালি ছিল অনেক দিন। কিন্তু ভালো হতো যদি নতুন আইন করে দিতেন। পুরনো আইনেই যদি কমিশন গঠন হয়, সেখানে কি ফাঁক ফোকর থাকার বা মানুষের যে অবিশ্বাস, অনাস্থা, সেটার প্রতিফলন ঘটার সম্ভাবনা অনেক বেশি না? অবশ্যই সেটাই, আর কয়েকদিন অপেক্ষা করে নতুন একটা আইন যেহেতু হচ্ছে, খসড়াও হয়ে গেছিল, সেটার আলোকে দিলে সবাই বেশি আশাবাদী হতো। কিন্তু তারপরেও যেহেতু দিছে সরকার, আমরা সবাই আশাবাদী যে এই কমিশন জানি তাদের সঠিক কাজটা করে এবং অনেকদিন পর যেন মানুষ সঠিক ইলেকশনটা পায়, সবাই ভোট দিতে পারে। আশা তো আমরা রাখতেই চাই, কিন্তু তার মধ্যে আশা সফল হওয়ার কতটুকু সম্ভাবনা সেটি আমরা বলতে চাই। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাচ্ছি, এই যাবৎ যে নির্বাচনগুলো সুষ্ঠু হলো না রাজনৈতিক দলগুলোর আন্ডারে, তার দায় কি কমিশনকেও কিছুটা নিতে হবে না? নির্বাচন কমিশন নিরপেক্ষ হওয়া, সরকার, নির্বাচন কমিশন এবং যাদের দ্বারা নির্বাচনটা আয়োজন করা হয়, অর্থাৎ আমরা তো সাধারণত আমাদের নেতৃত্বে এটা করি ইলেকশন, 3 পক্ষই দায়ী আছে। তবে ইলেকশন কমিশন কিন্তু স্টিয়ারিং যদি শক্ত করে ধরে, এই দুই পক্ষকেই ঠিক রাখতে পারে। যেমন আমার বাম পাশে জেসমিন তুলি বসে আছে, 2010 সালে সিটি কর্পোরেশন নির্বাচন, তিনি চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ছিল, তাকে তো কেউ টলাতে পারে নাই। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো তুখোর নেতা ওই সময়ের ছিল, সে গ্রেপ্তার হয়েছে, আগুন মেরেছে, ব্যালট পেপার হাইজ্যাক করেছে, কিন্তু উনি তো ওনার জায়গার থেকে সরেন নাই। এবং শেষ পর্যন্ত মহিউদ্দিন সাহেব 3 বারের মেয়র, তিনি ফেল করেছেন, সেই রেজাল্ট তিনি দিয়ে আসছেন।
অর্থাৎ তিনি একজন রিটার্নিং অফিসার, তিনি তো ইলেকশন কমিশনের ডাইরেক্ট কিছু ছিলেন না। এই জন্য বলছি যে নির্বাচন কমিশন যদি শক্ত হয় তাহলে এই যে দুই পক্ষ সরকার এবং যে যারা রিটার্নিং অফিসার থাকে তাদেরকে কিন্তু ম্যানেজ করা অনেকটা সহজ হয়ে যায়। তবে আমার কাছে এখন মনে হয়েছে কি যে আপনি যেটা আগে বলেছিলেন, আমি দুটো ওই পয়েন্ট ধরে বলি। যেমন প্রধান নির্বাচন কমিশনার বলল যে এত রক্ত দিল, এত পঙ্গু হলো, এত লোকের অমুক গেল, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের আইনে নির্বাচন কমিশন হলো এবং আগের যেভাবে সেট আপ ঠিক সেইভাবে একজন নারী জজ, আর একজন ব্রিগেডিয়ার রিটায়ার, আর এক তিনজন আমলা, ঠিক আগে যেভাবে নির্বাচন কমিশন করে ঠিক অনুরূপভাবে হলো। আমার বক্তব্য হচ্ছে যে সার্চ কমিটি করা হলো, এই সার্চ কমিটিটাই তো অনুগত সরকারের, কারণ সার্চ কমিটির প্রত্যেকটা লোক নতুন করে নমিনেশন দেওয়া হয়েছে। এই সার্চ কমিটি যে সঠিক তথ্য দিল, যাচাই করেছে, আমরা যাচাই জানি। আমরা শুনলাম 300 জনের দরখাস্ত পাওয়া গেছে, কেউ শুনি 500 জনের পাওয়া গেছে, তারপরে এর থেকে 10 জন করা হয়েছে, 10 জন থেকে প্রেসিডেন্ট 5 জন করেছে, ওই 10 জনের নামও তো জানি। আর যখন সংস্কারের পরে নির্বাচন দেওয়ার কথা বলে, মানে আলটিমেট গোল যখন নির্বাচন, তখন নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া কিভাবে আসলে না, ওইটা আমি বলতেছি যে এই যে 10 জনের থেকে 10 জন তো জনগণ জানার অধিকার রাখে, 500 জনের লিস্ট নাই বা দিল, যে 10 জন, যে 10 জনের নাম প্রেসিডেন্টের কাছে দিল, সেখানে আমি জনগণ হিসাবে বলছি, আমি তখন লিভিং জার্নালিস্ট ছিলাম, আমি এই জেসমিন টলিকে আইকন মনে করি নির্বাচনের। তার নামটা নাই কেন? তাকে নিয়ে আপনার সান্ত্বনা পুরস্কার দিয়েছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কারে। উনি তো লোক, ওইখানের লোক, উনি তো চিফ নির্বাচন কমিশনার। তার মানে স্বচ্ছতার এখানে ঘাটতি, তার মানে উনাকে কেউ বিশ্বাস করে না, কারণ উনি যে ওই দিন স্টিয়ারিং যে এত শক্ত করে ধরছে, তখনকার আওয়ামী লীগ, তখনকার বিএনপি, অন্য কেউ তাকে টলাইতে পারে নাই, সুতরাং কারো বিশ্বাসই না উনি। এই দেশের যিনি সঠিক লোক তাকে কেউ বিশ্বাস করে না। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন একটা করেছে এবং ওই কমিশনে বেশ কয়েকজন ভালো লোক আছে, উনিও আছেন। এটা ওয়েট করলে কি হতো? এখন ওই রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, এই অজুহাতে কমিশন করছে। রোডম্যাপ তো চাইছে, দেয় না কে? রোডম্যাপ তো চাইলো, রোডম্যাপ আপনার সময় দেন না। তাদের কথা মতোই সব করতে হবে না, ওই তো রোড ম্যাপটা দিত, তাহলে যদি করেই থাকে যে 3 মাস পরে রিপোর্ট দিবে, তারপরে 3 মাস আলোচনা করবে, একটা রোড ম্যাপ দিলে। এখন তো এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে একটা ধারণা জনমনে, কবে নির্বাচন দেয় ঠিক নাই, এই কারণেই দেশের অবস্থা এইরকম হচ্ছে। আর ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে যে রাজনৈতিক ভ্যাকুয়াম যদি তৈরি হয় তাহলে কিন্তু এই দেশের অবস্থা আরো দুর্গতি হবে। নাইমুর রহমান আশিক, এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন, তরুণরা যারা আন্দোলন করেছিলেন? ধন্যবাদ। প্রথমত যে বিষয়টা বলতে চাই, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যাদের ডাকে আমরা আসলে সাড়া দিয়েছিলাম, সারা দেশের ছাত্র জনতা বা জনতার সমন্বয়ে আমরা যারা রাস্তায় নেমেছিলাম বা আন্দোলন করেছিলাম, আমাদের প্রথম উদ্দেশ্য কিন্তু কখনোই ছিল না যে আমরা নির্বাচনের জন্য বা নির্বাচন চাওয়ার জন্য বা কোনো নির্বাচনের আশায় আসলে আন্দোলনে নেমেছি। আমাদের প্রথম এবং প্রধান যে লক্ষ্যটা ছিল দেশের সংস্কার, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং অন্যান্য যে বিষয়গুলো, সংস্কার বিষয়গুলো নিয়ে আমরা আসলে প্রথমত পথে নেমেছিলাম। যেমন যেটা যদি আমরা শুরু করি, কোটা আন্দোলন থেকেই শুরু হয়েছিল। আর নির্বাচন কমিশন সংস্কারের যেটা আসলে সে বিষয়ে যদি বলতে চাই, আমাদের তো নির্বাচন সম্পর্কে বা আমাদের যারা সিনিয়র সিটিজেন যারা আছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা রাখেন। তবে আমরা যতটুকু মনে করি যে সংস্কার, যেহেতু আমরা সংস্কারের জন্য আন্দোলন করেছি, সেহেতু সংস্কারটা শুরু থেকেই হওয়া উচিত বলে আমরা মনে করি। এই যে নির্বাচন কমিশনের সংস্কার কমিটির রিপোর্টের আগে কমিশন গঠন হলো, সেটা কতটা আপনাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে? আমরা শুরু থেকেই সংস্কারটা চাচ্ছিলাম, যেটা চাচ্ছিলাম যে নতুনভাবে যেহেতু আমরা দেশটাকে পেয়েছি, নতুনভাবে দেশের মানুষকে এবং অন্যান্য সব কিছুই পেয়েছি, সেভাবেও আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে যারা আসলে ক্ষমতায় এসেছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে নতুনভাবেই সব কিছু সংস্কার করে যে একটা নির্বাচন উপহার দিবেন। অনেক ধন্যবাদ। জেসমিন টুলি, আপনার কাছে আসতে চাই, স্বাধীনতার পরে আসলে রাজনৈতিক সরকারের আন্ডারে আমরা মানে তেমন গ্রহণযোগ্য নির্বাচন পেয়েছি
কিনা সেটা একটা তো বড় প্রশ্নই, সম্ভবত উত্তরটা নাই হবে বেশিরভাগ মানুষের। সেই জায়গায় রাজনৈতিক সরকারের আমলে যে কমিশনাররাও বিভিন্ন সময় দলদাস হয়ে ওঠেন, সেটার দায় কি, আমি একই প্রশ্ন আমি আজিজকে বলেছিলাম, সেটা দায় কি শুধু রাজনীতিবিদদের, কমিশনারদের কোনো দায় নেই? আসলে আমাদের দেশে রাজনৈতিক বা দলীয় সরকারের অধীনে এ পর্যন্ত যে যতগুলো ইলেকশন হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য মাত্রা পায়নি। তার প্রধান কারণ হলো আমাদের দেশের রাজনৈতিক দলের সংস্কৃতি ডিফারেন্স। তারা চায় যে দলই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক আমাকে ক্ষমতায় যেতে হবে। এই মানসিকতা যদি পরিহার না করতে পারে, তা এইসব দলগুলোর মধ্যে না আসে সহনশীলতা, নির্বাচন মানেই কিন্তু আমাদের দেশে একটা বড় সড়ো আয়োজন, মানে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, মানুষজনে মার পিট, কেউ ভোট দিতে যেতে পারছে না, কাউকে ভোট দিতে বাধা দিচ্ছে। এই সংস্কৃতি রাজনৈতিক দলের ভিতর থেকে তারা যদি পরিবর্তন না হয়, ভিতর থেকে দলগুলোকে পরিবর্তন হতে হবে। কমিশনার ব্যবহৃত হবে? আচ্ছা, না আমি আসি, মানে এই দায় শুধু কমিশনের যেমন একক না, রাজনৈতিক দলেরও একক না, কিন্তু প্রথমত রাজনৈতিক দলকে সঠিক ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে, সেই জায়গাটা চিন্তা করতে হবে। তারপর কমিশন তো আসলে দলীয় সরকার যখনই কমিশন নিয়োগ করে তারা চিন্তা করে তারা তাদের পারপাস সার্ভ করার জন্য কাকে চুজ করবে। সেইভাবে যদি আপনি মানুষকে বসান, নির্বাচন কমিশনের আইনগুলো অনেক ভালো ভালো আইন আছে, সংবিধানে অনেক ক্ষমতা তাদের দেওয়া আছে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সেগুলো প্রয়োগ করার মতন সাহস এবং যোগ্যতা তাদের থাকতে হবে। সে মানুষ, আপনি যদি সঠিক চেয়ারে সঠিক মানুষকে না বসান, তাহলে তার কাছ থেকে আপনি কি করে আশা করেন যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন তারা করবে? এই একটা, তাহলে দুইটা এই গেল। থার্ড যেটা, আমাদের দেশে দলীয় সরকারের অধীনে কি হয়, পুরো প্রশাসন যন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী সবাই এতই প্রভাবিত, এতই দলীয় হয়ে যায় যে নির্বাচন কমিশনকে তখন তারা মনে করে না যে নির্বাচন তাদের নেতৃত্বে হচ্ছে। নির্বাচন কমিশন ওই নেতৃত্বের জায়গাটাকে প্রুফ করতে পারে না। সেই জন্যে তারা যেটা হয়, মাঠ পর্যায়ে যে রিটার্নিং অফিসার সে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে, সে চিন্তা করে যে ইলেকশন কমিশনের আন্ডারে আমি মাত্র 3 মাস বা 4 মাস আছি, এরপরে তো আমি দলীয় সরকারের অধীনে দেবো, তা আমার পদোন্নতি, আমার বদলি, তা আমার এগুলো তো ওই রাজনৈতিক দলের সরকারি করবে। তা খামাখা কেন আমি এখন ইলেকশন কমিশনের শক্ত অবস্থানে করে আমি দলের লোকের কাছে খারাপ? এই যে মানসিকতা, মানে আমাদের পেশাদারিত্ব গড়ে ওঠেনি, মানে সমাজের এত জায়গা ফাঁক যে শুধু ইলেকশন কমিশনকে দোষারোপ আঙুল তোলাই যায় যে তোমরা করলে না, কিন্তু তাকে যে নির্ভর করতে হচ্ছে অনেকগুলো কালচার এন্ড সিস্টেম। হ্যাঁ, মানে পুরো সব সিস্টেমটা আসলে চলতে গেলে সিস্টেমের মাঝখানে একজনও যদি ব্রেক করে যায়, আপনি কিন্তু সিস্টেমটা ফেল করে। তা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের হলো প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, সব জায়গাগুলো আসলে ও যেটা বলছিল খুব সুন্দর করে, যে আমরা তো আসলে এই সব জায়গাগুলোকে ঠিক করতে চাই। আমরা একটা নির্বাচন আপনি দিয়ে দিলেন, আমি মেনেও নিলাম নির্বাচন ঠিক হলো, কিন্তু তারপরে যদি আমাদের সংসদ ঠিক মতো না, তারপরের যদি যে সমস্ত ইগুলো হয়, যে দুর্নীতি কমলো না, দলীয়করণ কমলো না, সংসদে ঠিক মতন উপস্থিত হলো না, তাহলে আমাদের এই খালি নির্বাচন তো অন্তঃসারশূন্য নির্বাচন হয়ে গেল। সেই জন্যে আমাদের আসলে ভিতর থেকে, একদম ভিত থেকে আমাদের সংশোধন হতে হবে। আমাদের মন আমরা আগে সেট করে নিই, আমাদের মাইন্ডটা আগে থেকে সেট হয়ে থাকে যে হ্যাঁ এই দল তো ক্ষমতা আসবে, অথবা আমি একটু সামান্য এই দলে পরিণত থাকি। করে নির্বাচন কমিশন গঠন কি সেই রাস্তাটিকে একটুখানি বাধাগ্রস্ত করলো না? না, মানে এইভাবে যদি না করতো সেটা অনেক বেশি ভালো হতো যদি ধীরে, কিন্তু যেহেতু করেছে তারপরে আমরা এই কমিশনের উপর আস্থা হারাতে চাই না, কারণ এই কমিশন আমাদের পরবর্তী নির্বাচন, আমরা যদি শুরুতে আস্থা হারাই ফেলি, কমিশনকে প্রশ্নবিদ্ধ করে ফেলি, তাহলে তার পক্ষে না নির্বাচনটা সুষ্ঠু করা অনেক কঠিন হয়ে যায়। আসলে নির্বাচনটা কি,
আমরা যদি ভেবে নিই যে আমরা এই 4 জন আছি, যে এই একজন জিতে আসবে, তখনই কিন্তু আমাদের বাকি যারা যন্ত্র কাজ করে তারা কিন্তু অটোমেটিক্যালি ওই দিকে ঝুঁকে যায়। নির্বাচন যাতে একটু ডিসাইসিভ হয়ে যায় আগে থেকে, সেখানে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু করা অনেক কঠিন হয়ে ওঠে। আর নির্বাচনটা যখনই মনে করেন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়ে ওঠে, তাহলে একে অন্যকে কাউন্ট করে। আর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে প্রভাবিত করার কোনো কারণ নেই, কারণ ওনারা নির্বাচন, ওনাদের পলিটিক্যাল যদি অভিলাষ না থাকে অবশ্যই ওনারা কোনো করবে, কিন্তু ওনারা করছে না, কিন্তু ইলেকশন গভর্নমেন্ট মেশিনারিজ তো রয়ে যাচ্ছে। সেই মেশিনারিজ 15 বছর ধরে একটা দল, 15 কি 16 বছর ধরে একটা দল দেশ শাসন করেছে, তাদের অনেক বেনিফিশিয়ারি গ্রুপ রয়ে গেছে, জায়গায় জায়গায় অনেক রয়ে গেছে। সেই জন্য আসলে ইলেকশন কমিশনকে অনেক সতর্কভাবে এখন প্রত্যেকটা কাজ মানে একদম দৃশ্যমান করতে হবে। এই জায়গায় কি ওই প্রশাসন বা পুলিশ প্রশাসনের সংস্কারটাও নিশ্চয়ই জড়িত, কারণ তারাও তো এর আগের 3টি অবৈধ নির্বাচনে পুলিশ তো সাংঘাতিক ভূমিকা, হ্যাঁ তারা ভূমিকা পালন করেছে, সাংঘাতিক দলীয় ভূমিকার আসনে তারা বলতে গেলে চালাইছে। মানে ইলেকশনে তো তাদের ভূমিকা তো সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। নাইমুর রহমান আশিক, আপনার কাছে জানতে চাই, তরুণদের তো অনেক প্রত্যাশা আসলে এই বিপ্লবে, যেহেতু তাদের একটা বড় তারা স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছেন। এর আগে যে কমিশনারদের অধীনে আসলে নির্বাচনগুলো হয়েছে, তাদেরকেও কি আইনের আওতায় আনা উচিত? আপনারা কি মনে করেন? কারণ প্রশাসনের অনেককেও আসলে আইনের আওতায় আনা হচ্ছে। নির্বাচনে যারা আসলে বিগত সরকারের শক্ত খুঁটি হয়ে কাজ করেছেন, বিশেষ করে কমিশন, তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত মনে করেন? দেখুন, যে বিষয়টা আমরা যে তরুণ প্রজন্ম বা আমাদের যে জেনারেশনটা আমরা জেনজি বলে থাকি, এই জেনারেশনের বা বয়সসীমা যদি হিসাব করে দেখেন, আমরা যে নির্বাচনগুলো আমরা পেয়েছি বোঝার পর, আমরা বড় হয়ে বোঝার পর যে নির্বাচনগুলো পেয়েছি, সেগুলো কিন্তু যে একটা গতানুগতিক গতিতেই দেখেছি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সাধারণ মানুষের যে স্বজনপ্রীতি কিংবা সাধারণ মানুষের উপর প্রভাব, ভোটাধিকার প্রদান করার যে একটা মানুষের প্রতি যে একটা ছিল, চাপ ছিল, সেই বিষয়গুলো কিন্তু পরিলক্ষিত হয়েছে। ঠিক একইভাবে আমরা যেটা বলতে চাই যে এই বিষয়গুলোতে আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা শুধুমাত্র নির্বাচন কমিশন কাউকে এককভাবে যে দোষ দেওয়া হবে, ব্যাপারটা এমন না। আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই ধরনের একটা কালচার প্রতিষ্ঠা হয়েছে, এবং যেই কালচারটাকে ভেঙে দেওয়ার জন্য বা যে কালচারটাকে পরিবর্তন কিংবা সংস্কার করার জন্যই সাধারণ ছাত্র জনতারা মাঠে নেমে এসেছিল। তো সেই হিসেবে চিন্তা করতে গেলে যারা এই কালচারটা তৈরি করেছে, এর সাথে যারা যারা সম্পৃক্ত আছে, আমরা মনে করি সবারই এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা বিচারের আওতাধীন তাদেরকে করা উচিত। অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। এই যে বিচারের জায়গাটি আসলো, বাংলাদেশে আওয়ামী লীগ বা তার যে শরিক দলগুলো আছে, তারা এখন রাজনীতির মাঠে সরব না থাকলেও তাদের তো একটা মানে ভোটের সংখ্যা তো নিশ্চয়ই আছে, এবং তারা রাজনীতিতে আসতে পারবেন কিনা এটাও একটা বড় প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা বলছে যে বিচারের আগে কোনো তারা অংশগ্রহণ করতে পারবে না। বিএনপি বলছে যে আমাদের ওই রকম কোনো আপত্তি নেই, যদি বিচার করলে তো ওরা এমনিতেই পারবে না। সো বিচার তো একটা বড় মানে সময়ের ব্যাপার। সো সেটার আগে কি নির্বাচন ঝুলে থাকবে, নাকি নির্বাচনের মতোই হয়ে যাবে? দেশ তো থেমে থাকবে না, দেশের প্রগতি বা পিছিয়ে পড়াও থেমে থাকবে না। সুতরাং দেশ চলমান, এটাকে থামানো যাবে না। রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করুক, এটাও একটা গণতান্ত্রিক দেশে আমরা চাইতে পারি না। সুতরাং বিচারই একমাত্র পথ। ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টটা কিন্তু মুসলিনের তত্ত্ব। সেই মুসলিনী যখন পতন ঘটে, তখন কিন্তু তাকে পা উঁচু করে টাঙিয়ে তাকে হত্যা করা হয়, পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু আমাদের ফ্যাসিস্ট কিন্তু নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওখান থেকে উড়ে চুকি দিচ্ছে। সেটা তো আমরা বলতে পারছি না কার সহযোগিতায় দেশ ছাড়লো, এই কথাটা আমরা বলতে পারছি না। সেনাবাহিনীতে 926 জন আশ্রয় নিয়েছিল, সেনা প্রধানই বলেছেন। এখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যারা সংগঠক, তাদের ভারতের নিউ মার্কেট, ভারতের বাগানে ঘুরতে দেখা যায়। তাহলে এগুলো কোত্থেকে গেল, কিভাবে গেল, এই প্রশ্নগুলো নাই। দ্বিতীয়ত, সরকারের বয়স এখন প্রায় 3.5 মাস হয়ে গেল, 100 দিনের উপরে হয়ে গেল। তো আপনি পুলিশ ট্রমাটাইজ, এই যে ছাত্ররা 15টা কলেজ থেকে গিয়ে একটা কলেজে ভাঙচুর করলো, 3 ঘন্টা পরে পুলিশ গেল, পুলিশ বলা হচ্ছে পুলিশ কিছু করতে পারে নাই।
কারণ পুলিশ তো ওখানে দমন করতে হলে ওইটা যদি কন্টেইন করতে হয় তাহলে তো টিয়ার গ্যাস মারতে হবে, সাউন্ড গ্রেড মারতে হবে, লাঠি চার্জ করতে পাবে, তখন তো বলবে যে ফ্যাসিস্টের দোসর, এদের জেলে ভোর। তা আমার কথা হচ্ছে এখানেই প্রশ্ন যে আপনি 100 দিন পার দিলেন, আপনি যেসব যারা সাক্ষী আছে আপনি ইউটিউব খুললেও পাওয়া যায়, এখনও পাওয়া যায়, প্রমাণ আছে, যারা খুন করেছে তাদেরকে জেলে পাঠান, যারা দুর্নীতি করেছেন তারাও ট্রায়ালে পাঠায় দেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, হ্যাঁ ট্রায়ালে পাঠায় দেন। আর যে পুলিশ আছে বাকি যেটা থাকে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন, ক্ষমা করে, তাহলে তো তারা টমার থেকে বেরোতে পারে। কারণ পুলিশ যতই দুর্নীতিবাজ হোক, এই যে টিআইবি রিপোর্ট দিছে, পুলিশ 1 নম্বরে 3টে আছে, তার ভিতরে পুলিশ এখনো আছে। তো এই জন্যে টমার থেকে যতক্ষণ বের না করতে পারবেন পুলিশ তো সক্রিয় হবে না। দ্বিতীয়টা আমি বলবো যে ধরেন এই যে সংস্কার করা হচ্ছে, যে আপনার ইতিমধ্যে প্রশাসন কিন্তু ডিসি সেট আপ হয়ে গেছে, ডিসি পোস্টিং হয়ে গেছে, এবং বণিক বার্তা রিপোর্ট করেছে, অনুসন্ধানী রিপোর্ট, 98% প্রশাসনের ক্যাডার ফ্যাসিস্টের দোষর ছিল। হ্যাঁ, আপনার সেই প্রশাসন ক্যাডারের সব ডিসি বসাই দিয়েছেন। আপাও প্রশাসন ক্যাডারের, আপা তো রিটায়ার করছে, এই যে বলা যায় উনি তো ব্যতিক্রম, তো হ্যাঁ আসলে আচ্ছা। তো আপনি বলেন তো দেখি, তাদেরকে আপনি নিলেন, এর বাইরে আপা জানে 25টা ক্যাডার বাইরে আছে। আপনি একটা ডিসি হইতে তো আইনস্টাইন হওয়ার দরকার নেই, তাদের যদি ওখান থেকে লোক নিতেন, 7 দিনের একটা কনসেন্ট্রেট ট্রেনিং দিয়ে ওরিয়েন্টেশন দিয়ে পাঠাতেন, ডিসি পোস্টিং দিতেন, অসুবিধা কি হতো? আপনার ইলেকশন যে এখন দিবেন, ওনারা সংস্কার করবেন। সংস্কারে এখন মূল সমস্যা আমাদের সমাজের অগ্রগতি, সব জায়গায় কিন্তু দুর্নীতি। যেমন ফ্যাসিস্টের যারে ধরেন তারই 1000 কোটি, যারে ধরেন তারই 1000 কোটি। তা আমি এই জন্য আপা যেহেতু ওই সংস্কার কমিশনে আছে, আমি বলবো যে একটা জিনিস রাখা, যে যারা প্রার্থী হবে, প্রার্থীর ডিউরেশন বেশি থাকবে, ওই সময়ে অন্তত পক্ষে ওই প্রার্থীরা অন্তত দুর্নীতিবাজ কিনা দ্রুত দুদকের মতো বছর ধরে না, শর্ট একটা জরিপ রিপোর্টের ভিত্তিতে তার সৎ লোক যেন নমিনেশন পায়। জেসমিন টুলি, আপনার কাছে আসতে চাই। নির্বাচনের ব্যবস্থার সংস্কার এখন মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বলা যায়, কারণ বিএনপি চাইছে যে সংসদীয় আসন ভিত্তিক নির্বাচন হবে, জামাত চাইছে যে জাতীয় যে নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন করবে, তারপর ছাত্ররা চাইছে একরকম, 2 কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে কিনা সেটা নিয়ে তো আসছে। এই এত কিছুর অ্যাকোমোডেশন করে আসলে নির্বাচনটা মানে কত তাড়াতাড়ি হতে পারে? নির্বাচন সিস্টেম যেটা, ইলেকট্রাল সিস্টেম যেটা, সেটা কিন্তু সংবিধানে আনতে হবে। তাহলে যে আমাদের তো এখন সিম্পল পাস্ট মেজরিটি সিস্টেম, সিম্পল মেজরিটি সিস্টেম পাস্ট, তাহলে এই সিম্পল মেজরিটি সিস্টেম থেকে যদি আমরা পিআর সিস্টেমে যাই, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সংবিধানে সংশোধন, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের তো দ্বিকক্ষ রাখার সুযোগ নেই, সেখানে আনতে হবে। এই সব জিনিসগুলো সংবিধানে যখন আসবে, তারপরে কেনা এই সিস্টেম কীভাবে এটা নির্বাচন হবে, কীভাবে করবে, তার মধ্যে আসবে। তা জনগণ আসলে এই সংবিধান, এই সংশোধনীগুলি কিভাবে করবে আমার ঠিক জানা নাই। এটা তো একটা জনগণের বিশাল সম্পৃক্ততা দরকার, যে আমি করছি, নিশ্চয়ই তারা সেই পদ্ধতি অ্যাপ্লাই করছে। এইগুলো হওয়ার পর নির্বাচন হতে মানে তাহলে তো সময় লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা তো মেজর চেঞ্জ, একটা দেশের পুরো ইলেকট্রাল সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা আসলে কতটা সংস্কার করব, এটা আসলে নীতি নির্ধারকদের ঠিক করে দিতে হবে, যে আমরা আসলে এই জায়গা পর্যন্ত করে ইলেকশনটা দিব। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। আর পুরো সংস্কার করে ইলেকশন দিলে, বলতে সরকার অবশ্যই সরকারকে তো ঠিক করতে হবে যে আসলে আমরা কতটুকু সংস্কার করে নির্বাচনটা দিব,
কোন স্টেপ পর্যন্ত এই আমরা জায়গাটায় কি সরকারের একটুখানি গড়িমসি দেখা যাচ্ছে যে তারা আসলে ফিক্স করতে পারছে না কোন জায়গায় কতটুকু তারা সংস্কার আসলে করবে? আমি ঠিক ওইভাবে গড়িমসি বলবো না, আমি বলবো যে আসলে সরকারকে এই জিনিসগুলো মানুষেরকে জানানো উচিত যে তারা এই কাজ করতে যাচ্ছে। আপনি বলছিলেন মানে রোড ম্যাপের কথা, যে আসলে জানানো দরকার যে মানুষ যেমন অহেতুক আমরা এক এক অস্থির রকম হয়ে যাচ্ছেন। অস্থির হচ্ছি, কিছুটা বিশৃঙ্খলা। এই যে ছাত্ররা যেটা যে মোল্লা কি কলেজে এই যে এটা তো এই চরিত্র তো আমরা এখন আর দেখতে চাচ্ছিলাম না। তিতুমির কলেজের ছাত্ররা ট্রেনে ইট মার্কেট মেরে তাই করছে। তো এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে কেন? কোথাও একটা অনিশ্চয়তা আছে। সেই অনিশ্চিত জায়গাগুলোকে সরকারকে পরিষ্কার অ্যাড্রেস করা উচিত যে না, আমরা আসলে এইভাবে আমরা এইটুকু সংস্কার করে ইলেকশনটা দিব, বা আমরা এই জায়গাগুলো করছি। করার পর মানুষ কি চায়? সে তার ক্রয় ক্ষমতার মধ্যে জিনিস থাকুক, মানুষ নিরাপত্তা চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়। এই জায়গাগুলো যদি সরকার নিশ্চয়তা দিয়ে দেয় তাহলে কিন্তু নির্বাচন নিয়ে এই যে তাড়াহুড়ো করা এই জায়গাটাও কিন্তু আমার মনে হয় কমে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। তরুণ প্রজন্মের কথা শুনে শেষ করি। আশিক, আপনার কাছে শুনতে চাই যে এই নির্বাচন কমিশনের কাছে কি প্রত্যাশা? নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা বলতে অবশ্যই আমরা চাইব যে সংস্কারের মাধ্যমে যেন সুষ্ঠু একটি নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়, যার মাধ্যমে দেশের জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করে একটা সুষ্ঠু কিংবা তাদের নিজেদের পছন্দ মতো প্রতিনিধিকে নির্বাচন করে নিতে পারে, এবং তাদেরকে সরকার হিসেবে যারা দেশের মানুষের জন্য জনগণের জন্য কাজ করবে, অ্যাটলিস্ট যেটা আমরা বলতে চাই যে মৌলিক চাহিদাগুলো যারা মিট করবে, এবং যে সংস্কারের কথা আমরা বলছি সব বিষয়গুলো বিচার ব্যবস্থা, আইন কিংবা এই সব বিষয়গুলোতে যারা সরকার যে প্রতিনিধি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন, মানুষের পছন্দ মতো সরকার যেন নির্বাচন করতে পারে, সেরকমই একটা নির্বাচন আমরা অবশ্যই নির্বাচন কমিশন থেকে আশা করব। অনেক অনেক ধন্যবাদ জেসমিন টুলি, জনাব এম এ আজিজ এবং নাইমুর রহমান আশিক। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদের সকলের জন্য স্বপ্ন, এবং যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা তাদের সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা দিয়ে, দক্ষতা দিয়ে এই নির্বাচন আমাদেরকে এনে দেবেন, এবং সেই পর্যন্ত সকলে নিশ্চয়ই সংস্কারের পথে ধৈর্য ধারণ করবে, এই প্রত্যাশাটি রেখে, আহ্বানটি রেখে শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।